আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি হিসাব বিজ্ঞান বিষয়ের আর্থিক বিবরণী প্রস্তুত সংক্রান্ত যে অধ্যায়টি রয়েছে ওই অধ্যায় হতে পরীক্ষা দেওয়ার মাধ্যমে কীভাবে লেখাপড়া শেখা যায় প্রায় 200টি এমসিকিউ প্রশ্ন আলোচনা করার চেষ্টা করব, যেটি তোমরা ভালোভাবে পরীক্ষা দিলে এই কোন কোন হিসাব কোন দিকে বসে আর্থিক বিবরণী সেগুলো ভালো মতো শিখতে পারবে। তো প্রথমে নাম লিখব, তার নাম লিখে আমার নিজের নামে লিখি আমি এমডি সিরাজুল ইসলাম। আমার নিজের নাম লিখলাম। আইডি মনে করি 105, তো 105 লিখলাম, আইডি বা রোল নং যাই বলি না কেন। এরপরে আমরা কি করব, এই যে এইখানে প্রশ্নগুলি বা ধারাবাহিকভাবে উত্তর দিব। প্রথম প্রশ্ন বলছে আন্তর্জাতিক হিসাব মানে এক অনুযায়ী কত প্রকারের আর্থিক বিবরণী প্রস্তুত করা হয়, অর্থাৎ আর্থিক বিবরণী যখন প্রস্তুত করি তখন কয়টা বিবরণী প্রস্তুত করা হয়। যেমন এই যে বিষদায় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, তারপরে হচ্ছে কি যে আর্থিক বিবরণী বিশ্লেষণ, তারপরে নগদ প্রবাহ বিবরণী, আরেকটি আছে আর্থিক অবস্থার বিবরণী, তাই না? 5টি। এরপরে আসি পরবর্তীতে, বলছে নিম্নের কোনটিতে হাতে নগদ হিসাবভুক্ত। হাতে নগদের সম্পদ পাশে বসে, আর্থিক অবস্থার বিবরণীর সম্পদ পাশে বসে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি যেহেতু 200টি এমসিকিউ প্রশ্ন আলোচনা করব সেজন্য খুব দ্রুত বলার চেষ্টা করব। ক্রয় হিসাব হিসাবভুক্ত হবে বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে, বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে ক্রয় হিসাবভুক্ত হবে। ক্রয় বাট্টা হিসাবভুক্ত হবে বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে, ক্রয় থেকে বাদ যাবে, সেটিও বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে। পণ্য বিক্রয় কিন্তু পরিচালনায়, আমরা জানি কি না, পণ্য বিক্রয়টা কিন্তু প্রত্যক্ষ পরিচালন আয়ের মধ্যে পড়ে। তাই পরিচালন আয় অংশে প্রথমে আমরা মোট লাভ মুনাফা নির্ণয়ের সময়, মোট মুনাফা নির্ণয়ের সময় প্রথমে বিক্রয় লিখে রাখি মাঝের ঘরে, তাই না? হ্যাঁ, এটা আমরা পারি। বিক্রয় বাট্টা বিক্রয় বাট্টা তো বিক্রয় থেকে বাদ যাবে, এই যে বিক্রয় থেকে বিয়োগ হবে, বিক্রয় বাট্টা বিক্রয় থেকে বিয়োগ হয়, আমরা জানি। বিক্রয় খতিয়ানের জের হিসাবভুক্ত হবে। আচ্ছা, বিক্রয় খতিয়ানের জের কি সেটা তো আগে জানা উচিত। বিক্রয় খতিয়ানের জেরটা হচ্ছে দেনাদার আর্থিক অবস্থার বিবরণী সম্পদ পাশে বসে, সেটি খেয়াল রাখবো। দেনাদারের আর এক নাম হচ্ছে বিক্রয় খতিয়ানের জের। ক্রয় খতিয়ানের জেরের নাম পাওনাদার, তো দায় পাশে বসে, পাওনাদার দায় পাশে বসবে। প্রদেয় হিসাব দায় পাশে বসবে। একটু দ্রুত বলবো, আমি আবার বলছি, কেননা 200টি এমসিকিউ আলোচনা করব। পাওনাদারও দায় পাশে বসে, চলতি দায়, তাই না? পাওনাদার কিন্তু চলতি দায়। আগেরটা কি কোথায় টিক দিলাম দেখি তো, সঠিক দিয়েছি কিনা। হ্যাঁ, দায় পাশে। কিন্তু যদি এই চলতি দায় দীর্ঘমেয়াদী দায় থাকে তাহলে আবার খেয়াল করতে হবে। এই যে এখানে যেমন দীর্ঘমেয়াদী দায় আছে, চলতি দায় আছে, তাই না? পাওনাদারের আর এক নাম প্রদেয় হিসাব। তো পাওনাদার চলতি দায়, সেজন্য চলতি দায় টিক মারতে হবে। পরবর্তী প্রশ্ন লক্ষ্য করি, প্রদেয় ভাড়া, এটাও চলতি দায়, প্রদেয় ভাড়াটাও চলতি দায়। প্রদেয় বিজ্ঞাপন মানে বকেয়া বিজ্ঞাপন, এটাও চলতি দায়ের মধ্যে পড়ে, বকেয়া বিজ্ঞাপনটা চলতি দায়। প্রদেয় নোটটা দায় পাশে বসবে। প্রদেয় নোটের পারে যদি প্রদেয় নোটের বিষয় আছে, প্রদেয় নোট যদিও চলতি দায়, প্রদেয় নোট চলতি দায়। প্রদেয় নোট মানে প্রদেয় বিল বোঝায়। পাওনা কিন্তু দেনাদার, বিষয়টি আবারও বলছি, লক্ষ্য করি। পাওনা বলতে কিন্তু দেনাদার বোঝায়। পাওনাদার মানে পাওনাদার দায়, কিন্তু পাওনাদার নাই, সেই ক্ষেত্রে দেনাদার হবে, সম্পদ পাশে বসবে আর্থিক অবস্থার বিবরণীর। 10% ঋণ দীর্ঘমেয়াদী দায়, তাই না? এই যে দীর্ঘমেয়াদী দায়, আর্থিক অবস্থার বিবরণী দীর্ঘমেয়াদী দায় অংশে বসবে। মানে আমি মূলত আজকে এই এমসিকিউ পরীক্ষা দেওয়ার মাধ্যমে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তোমরা যে পরীক্ষা দিবে, এটা দুইটা উদ্দেশ্য আছে আমার শেখানোর। একটি হচ্ছে বিশেষ করে কোন হিসাব কোন দিকে বসে সেগুলা জানা, আর আরেকটি হচ্ছে এখান থেকে এমসিকিউ আসলে আমরা পারবো। 10% ব্যাংক ঋণ, এটাও কিন্তু দীর্ঘমেয়াদী দায়, তো দায় পাশে বসবে এবং দীর্ঘমেয়াদী দায় এটি। 10% বন্দুক ঋণ, এটাও দীর্ঘমেয়াদী দায়, এই যে দীর্ঘমেয়াদী দায়, বন্দুক ঋণ, ব্যাংক ঋণ। আচ্ছা, এইবারে আরেকটা এক্সেপশনাল প্রশ্ন, প্রদত্ত ঋণ, এটা কোথায় হিসাবভুক্ত হবে, তাই না? প্রদত্ত ঋণ কিন্তু সম্পদ, প্রদত্ত ঋণ মানে আমরা ঋণ দিয়েছি, যেটি সম্পদ, পাশে হিসাবভুক্ত হবে যে সম্পদ পাশে। ঋণের সুদটা হচ্ছে অন্যান্য ব্যয়, ঋণের সুদ, অন্যান্য ব্যয়, ব্যাংক জমাতিরিক্ত সুদ, এগুলো কিন্তু অন্যান্য ব্যয়, এই যে অন্যান্য ব্যয় অংশে। মূলধনের সুদটাও অন্যান্য ব্যয়, মূলধনের সুদটাও কিন্তু অন্যান্য ব্যয়, বিষয়টি খেয়াল রাখবো। প্রদেয় নোটের সুদটাও অন্যান্য ব্যয়। মূলধনের সুদ, প্রদেয় নোটের সুদ, ঋণের সুদ,
বিবিধ ক্ষতি, আগুনে বিনষ্ট ক্ষতি, এগুলি সাধারণত অন্যান্য ব্যয় অংশে বসে। প্রদেয় সুদ, আচ্ছা প্রদেয় সুদটা কিন্তু আবার দায়, চলতি দায়। প্রদেয় সুদ মানে কি? বকেয়া সুদ, যেটি চলতি দায় অংশে বসবে, বিষয়টি খেয়াল রাখবো। পরবর্তী প্রশ্ন, ব্যাংক জমা সুদ। আচ্ছা ব্যাংক জমা সুদ কিন্তু অন্যান্য আয়। ব্যাংক জমা সুদ আয়, কিন্তু আর্থিক বিবরণীতে অন্যান্য আয় পাশে বসবে, এগুলি মনে রাখার চেষ্টা করব। ব্যাংক জমা অতিরিক্ত সুদ অন্যান্য ব্যয় অংশে বসবে, অন্যান্য ব্যয়। ব্যাংক সেবা খরচ, এটি পরিচালন ব্যয়। ব্যাংক চার্জ, ব্যাংক চার্জটা কিন্তু পরিচালন ব্যয়। উত্তোলনের সুদ অন্যান্য আয়, উত্তোলনের সুদটা অন্যান্য আয় অংশে বসে। আমরা যে বিশদায় বিবরণী প্রস্তুত করি সেখানে অন্যান্য আয় লিখি না, সেইখানে উত্তোলনের সুদ, বিনিয়োগের সুদ, এগুলি বসে। ভাড়া প্রাপ্তি, কমিশন প্রাপ্তি, শিক্ষানবিশ সেলামি প্রাপ্তি, এগুলি সব কিন্তু অন্যান্য আয় অংশে। আমি সব প্রত্যেকটা লেনদেনই এখানে ধাপে ধাপে আলোচনা করার চেষ্টা করব। সঞ্চয়পত্রের সুদ মানে বিনিয়োগের সুদ, অর্থাৎ অন্যান্য আয়ের মধ্যে বসবে। সেবা আয়, আচ্ছা সেবা আয়টা কোথায় হবে, তাই না? সেবা আয়টা পরিচালন আয়। বিষয়টি আবার বলি, সেবা আয়, বিক্রয়, এগুলি কিন্তু পরিচালন আয়। বিনিয়োগের প্রাপ্য সুদ, এই যে প্রাপ্য কথাটা থাকলে কিন্তু সম্পদ এবং চলতি সম্পদ, তাই না? প্রাপ্য শব্দটা যদি কোনো হিসাবের সাথে থাকে সেটি সম্পদ হয়। প্রাপ্য মানে এখন পাইনি পরে পাবো, যেটি সম্পদ। প্রাপ্য বিল, এটাও সম্পদ। আমি একটু দ্রুত বলবো সময় সেভ করার জন্য। প্রাপ্য হিসাব মানে দেনাদার, কিন্তু প্রাপ্য হিসাব মানে দেনাদার, তাহলে সম্পদ, সম্পদ পাশে বসবে। এই যে আর্থিক অবস্থার বিবরণী, সম্পদ পাশে। প্রাপ্য লভ্যাংশ, প্রাপ্য আছে না, প্রাপ্য থাকলে সম্পদ, কিছুক্ষণ আগে কিন্তু বলেছি। প্রাপ্য উপভাড়া, এই যে প্রাপ্য আছে, প্রাপ্য হলে সম্পদ। প্রাপ্য উপভাড়া মানে কি এখনো পাইনি পরে পাবো, দেনাদারের মতো, সম্পদ। অগ্র প্রদত্ত ভাড়া, একটি আনকমন প্রশ্ন। অগ্র প্রদত্ত, এটা কিন্তু অ্যাডমিশনে আসে। অগ্র প্রদত্তের আর এক নাম কিন্তু অগ্রিম। অগ্রিম ব্যয়কে অগ্র প্রদত্ত ব্যয় বলে। তো অগ্র প্রদত্ত ভাড়া মানে অগ্রিম ভাড়া, যেটি সম্পদ পাশে বসবে। এবং চলতি সম্পদ, এই যে আর্থিক অবস্থার বিবরণী, চলতি সম্পদ পাশে বসবে। অগ্র প্রদত্ত ভাড়া, অগ্রিম ভাড়া, এইগুলি। এই যে অগ্রিম বিমা, অগ্রিম বিমাও চলতি সম্পদ পাশে বসবে। আর্থিক অবস্থার বিবরণী, চলতি সম্পদ পাশে। নিচে কিন্তু আরেকটা সম্পদ আছে, স্থায়ী সম্পদ, এখানে বসবে না কিন্তু। স্থায়ী সম্পদ হচ্ছে দালান কোঠা, আসবাবপত্র, কলকবজা, ইজারা সম্পত্তি, সুনাম, এগুলি স্থায়ী সম্পদ। অগ্রিম শিক্ষানবিশ ভাতা, তো শিক্ষানবিশ সেলামিটা আয়, কিন্তু ভাতাটা ব্যয়। আর ব্যয় যদি অগ্রিম থাকে সেটি সম্পদ হয়, সেজন্য এটি চলতি সম্পদ। অগ্রিম শিক্ষানবিশ ভাতাটা চলতি সম্পদ। অনিঃশেষিত বিমা, একটি আনকমন আইটেম। অনিঃশেষিত মানে এখনো নিঃশেষ হয়নি, মানে অগ্রিম বিমা, সম্পদ। অগ্রিম বিমা চলতি সম্পদ, কারণ এটি অগ্রিম খরচ। অগ্রিম বেতন, এটাও চলতি সম্পদ, চলতি সম্পদ পাশে বসবে আর্থিক অবস্থার বিবরণীর। অগ্রিম আয়, আচ্ছা অগ্রিম আয় কিন্তু আবার দায়। অগ্রিম আয় হচ্ছে অনুপার্জিত আয়, যেটি এখনো উপার্জন হয়নি, যেটি দায় হিসাবে গণ্য হবে। এই যে আর্থিক অবস্থার বিবরণী, চলতি দায় পাশে বসবে। অনুপার্জিত সেবা আয়, দায়। অনুপার্জিত সেবা আয় মানে অগ্রিম আয়, দায় পাশে বসবে, চলতি দায়। অনুপার্জিত সেবা আয় না, এটা অনর্জিত, এক না কিন্তু, উপরেরটা নিচেরটা কিন্তু, উপরেরটা হচ্ছে অনুপার্জিত আয় আর নিচেরটা অনর্জিত আয়। অনর্জিত, অনর্জিত আয় আর অনুপার্জিত আয় কিন্তু সমার্থক শব্দ, এটাও কিন্তু চলতি দায় পাশে বসবে। যে আয় এখনো অর্জিত হয়নি, যেটি অগ্রিম আয়, এটি চলতি দায় পাশে বসবে আর্থিক অবস্থার বিবরণীতে। নিরীক্ষা আয়, তো নিরীক্ষা আয়টাও পরিচালন আয়। আচ্ছা নিরীক্ষা আয়, তাই না? নিরীক্ষা আয় মানে আমরা যখন সেবামূলক ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করি, সেই ক্ষেত্রে নিরীক্ষা অডিট ফার্ম যাদের আছে তাদের জন্য যে আয়, সেটি পরিচালনা আয় হিসেবে গণ্য হবে। অর্জিত আয়, তো অর্জিত আয়টা আমাদের অন্যান্য আয়ের মধ্যে লিখতে পারি, যেহেতু এখানে পরিচালনা আয় নয়, একটি মাত্র আয় আছে। অর্জিত আয়টা আয় অংশে বসবে, সেটি পরিচালনা আয় হোক আর বিশেষ করে অন্যান্য আয় হোক। আসবাবপত্র হিসাবভুক্ত হবে কোথায়? সহজ, তাই না? এই যে স্থায়ী সম্পদ, আসবাবপত্র স্থায়ী সম্পদ। এবারে স্থায়ী সম্পদ অনেকগুলি থাকবে। যন্ত্রপাতি স্থায়ী সম্পদ, আমি একটু দ্রুত, সরি এই যে উপরেটা স্থায়ী সম্পদ, একটু দ্রুত বলবো সময় সেভ করার জন্য।
দালান কোঠা স্থায়ী সম্পদ, এই যে স্থায়ী সম্পদের পাশে বসবে। সুনাম স্থায়ী সম্পদ, সুনাম কিন্তু অদৃশ্য স্থায়ী সম্পদ, সুনামটাও অদৃশ্য স্থায়ী সম্পদ। ইজারা সম্পত্তিও অদৃশ্য স্থায়ী সম্পদ, বিষয়টি মনে রাখবো। প্যাটেন্ট, ট্রেডমার্ক, কপিরাইট এগুলি সব অদৃশ্য স্থায়ী সম্পদ। অফিস সরঞ্জাম এটা স্থায়ী সম্পদ, এই যে স্থায়ী সম্পদ। ট্রেডমার্ক এটাও স্থায়ী সম্পদ, ট্রেডমার্ক। কপিরাইট এটাও স্থায়ী সম্পদ, কাছাকাছি রেখেছি একসাথে সহজে বোঝার জন্য আর কি। প্যাটেন্ট এটাও স্থায়ী সম্পদ। এবার আসি প্রাথমিক খরচ। প্রাথমিক খরচটা কিন্তু অলিক সম্পদ, বিষয়টি আবারও বলি। প্রাথমিক খরচ, বিলম্বিত বিজ্ঞাপন, শেয়ার ব্যবহারের দস্তুরি, দায় গ্রাহকের কমিশন, এগুলি সব কিন্তু ব্যবসায় স্থানান্তর ব্যয়, এগুলি কিন্তু অলিক সম্পদ। এই যে অলিক সম্পদ, আর্থিক অবস্থার বিবরণীর অলিক সম্পদ পাশে বসবে। আর্থিক অবস্থার বিবরণীর সম্পদ পাশে কয়েকটা অংশ আছে, যেমন প্রথমে লিখব স্থায়ী সম্পদ, তারপরে লিখব বিনিয়োগ, চলতি সম্পদ, এবং সবার শেষে অলিক সম্পদ লিখি। অলিক সম্পদের আর এক নাম অবাস্তব সম্পদ বা ভুয়া সম্পদ। পরের প্রশ্ন, শেয়ার ব্যবহার, তাই না? শেয়ার ব্যবহারটা কিন্তু অলিক সম্পদ। শেয়ার ব্যবহার, শেয়ার দায় গ্রাহকের দস্তুরি, এই যে পণ্য গবেষণা ব্যয়, পণ্য গবেষণা ব্যয়টাও কিন্তু এই যে আর্থিক অবস্থার বিবরণীর অলিক সম্পদ পাশে বসবে, অলিক সম্পদ। সাজ সরঞ্জাম আর অফিস সরঞ্জাম তো এক, এটা স্থায়ী সম্পদ। এই সাজ সরঞ্জাম স্থায়ী সম্পদ, আসবাবপত্রের মতো। ভূমি ও দালান কোঠা এটা হচ্ছে স্থায়ী সম্পদ, আর্থিক অবস্থার বিবরণীর স্থায়ী সম্পদ পাশে বসবে। খুচরা যন্ত্রাংশ এটা কিন্তু চলতি সম্পদ, খুচরা যন্ত্রাংশ কিন্তু চলতি সম্পদ, বিষয়টি খেয়াল রাখবো। বেতন ও মজুরি, এই যেখানে দুইটা আইটেম আমি একসাথে দেখাচ্ছি, ভালো করে লক্ষ্য করি। বেতন ও মজুরি এবং মজুরি ও বেতন কোনটা কোথায় বসবে, তাই না? বেতন ও মজুরি, বেতন যদি আগে থাকে তাহলে কিন্তু পরিচালন ব্যয়, বিষয়টি আবার বলছি। বেতন যদি আগে থাকে তাহলে সেটি পরিচালন ব্যয়, আর মজুরি যদি আগে থাকে, এই যে নিচেরটা কিন্তু মজুরি আগে আছে, এই যে মজুরি ও বেতন, এটা বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে বসবে। মজুরি ও বেতন এটি প্রত্যক্ষ খরচ, বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে বসবে। আর বেতন ও মজুরি এটা আবার পরোক্ষ খরচ হিসেবে পরিচালন ব্যয়ের মধ্যে বসবে। নিষ্কর প্রিমিসেস সম্পদ, স্থায়ী সম্পদ। নিষ্কর প্রিমিসেস হচ্ছে যে সম্পত্তির কর দিতে হয় না, যেমন আমাদের অনেক জমি থাকতে পারে যেটি নিষ্কর, সেটি স্থায়ী সম্পদ। পরিচালন খরচ, পরিচালন খরচ তো পরিচালন ব্যয়ের মধ্যে বসবে, তাই পরিবহন খরচ, ভুল বলেছি, পরিবহন খরচ এটি বিক্রিত পণ্যের ব্যয়। পরিবহন খরচ, বহন খরচ, আন্তঃপরিবহন, ক্রয় পরিবহন এগুলি সব এক কথা, এবং বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে আসবে। ক্রয় যেখানে বসবে, প্রারম্ভিক মজুত পণ্য যেখানে বসবে সেইখানে। আন্তঃপরিবহন মানে ক্রয় পরিবহন, সেজন্য আন্তঃপরিবহন খরচটাও বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে বসবে। এবার আসি বহি পরিবহন খরচ। বহি পরিবহন খরচটা কিন্তু বিক্রয় পরিবহন খরচ, তো বিক্রয় পরিবহন পরোক্ষ খরচ, সেজন্য পরিচালন ব্যয়ের মধ্যে বসবে। বিক্রয় পরিবহনটা পরিচালন ব্যয়ের মধ্যে বসবে। শুল্ক, শুল্ক, আমদানি শুল্ক এগুলি সব বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে বসে। শুল্ক প্রত্যক্ষ খরচ, তাই বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে বসবে। বন্দর খরচ এটাও বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে বসবে, অনেকটা ডক চার্জের মতো। ডক চার্জ, মাল খালাসি খরচ, বন্দর চার্জ এগুলি সব বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে বসবে। নগর শুল্ক এটাও বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে বসবে, বিষয়টি খেয়াল রাখবো। খাজনা ও কর এটাও বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে বসবে, খাজনা ও কর। কর ও অভিকর, এই যে কর ও অভিকর না, এটা কিন্তু পরিচালন ব্যয়। খাজনা ও করটা বিক্রিত পণ্যের ব্যয়, কিন্তু কর ও অভিকর এটা আবার পরিচালন ব্যয়, বিষয়টি খেয়াল রাখবো। বেতন খরচ, বেতন তো পরিচালন ব্যয়ের মধ্যে বসবে। বেতন, ভাড়া, বিজ্ঞাপন, তাই না, মনিহারি খরচ, অফিস খরচ এগুলো সব পরিচালন ব্যয়, পরিচালন ব্যয়। ভাড়া খরচ এটাও পরিচালন ব্যয়। বাট্টা বা প্রদত্ত বাট্টা বা বাট্টা খরচ, এই যে বাট্টা এবং আরও নিচে আছে একটা প্রদত্ত বাট্টা, এই দুইটাই কিন্তু পরিচালন ব্যয়ের মধ্যে বসে। বাট্টা খরচ বলতে প্রদত্ত বাট্টা বোঝায়, এটা পরিচালন ব্যয়, বিষয়টি খেয়াল রাখবে। একটি বিষয়টি স্মরণ করিয়ে দিচ্ছি, বাট্টা প্রদানটা পরিচালন ব্যয়, বাট আমরা যখন বাট্টা পাই ক্রেডিট দিকে থাকে রেওয়ামিলের, সেটি কিন্তু আবার অন্যান্য আয়, বিষয়টি খেয়াল রাখবো।
মঞ্জুরিকৃত বাট্টা এটাও পরিচালন ব্যয়ের মধ্যে বসবে। মঞ্জুরিকৃত বাট্টা, এই যে বরাদ্দকৃত বাট্টা নিচে আছে, মঞ্জুরিকৃত বাট্টা, বরাদ্দ বাট্টা, প্রদত্ত বাট্টা, এইসব এই পরিচালন ব্যয়ের মধ্যে বসবে। এই যে বরাদ্দকৃত বাট্টাও পরিচালন ব্যয়ের মধ্যে। কমিশন, তাই না? কমিশনটা কিন্তু পরিচালন ব্যয়। কমিশন প্রদত্ত ডেবিট দিকে থাকে আমিলের, যেটি পরিচালন ব্যয়। এবং মঞ্জুরিকৃত কমিশন এটাও পরিচালন ব্যয়। পরিচালন ব্যয়ের মধ্যে আমরা সাধারণত মঞ্জুরিকৃত কমিশন, প্রদত্ত কমিশন লিখে থাকি, তাই না? এই যে প্রদত্ত কমিশন পরিচালন ব্যয়ের মধ্যে বসবে। কমিশন সম্পর্কে একটি কথা বলি স্মরণ করিয়ে দেওয়ার জন্য, সেটি হচ্ছে প্রদত্ত কমিশন রেয়ামিলের ডেবিট দিকে থাকে, যেটি পরিচালন ব্যয়। বাট প্রাপ্ত কমিশন সেটি কিন্তু আবার অন্যান্য আয়। প্রাপ্ত কমিশন কিন্তু অন্যান্য আয়, রেয়ামিলের ক্রেডিটে থাকে। বাট প্রদত্ত কমিশন পরিচালন ব্যয়, বিষয়টি খেয়াল রাখবো। দোস্তুরি, তাই না? দোস্তুরি হচ্ছে বাংলা কথা, দোস্তুরির ইংরেজি কিন্তু কমিশন। ডেবিট দিকে বসে রেয়ামিলের এবং পরিচালন ব্যয় অংশে বসে। উত্তোলন, তাই না? উত্তোলন মালিকানা সত্ত্ব অংশে বসে। আমরা যখন মালিকানা সত্ত্ব বিবরণী প্রস্তুত করি তখন কিন্তু উত্তোলন মালিকানা সত্ত্ব মূলধন থেকে বিয়োগ হয়। আয়করটা মালিকানা সত্ত্ব অংশে বসবে। আয়কর কিন্তু উত্তোলনের মধ্যে পড়ে, এই মালিকানা সত্ত্ব অংশে বসবে। কর হিসাব বলতে বোঝায় ট্যাক্স, পরিচালন ব্যয়ের মধ্যে বসে। ট্যাক্স, কর, অভিকর, ভাড়া ও কর, এই যে নিচে আছে ভাড়া ও কর, এটাও পরিচালন ব্যয়। ভাড়া ও কর ও অভিকর, আবার শুধু কর, এগুলি সব পরিচালন ব্যয়। অগ্রপ্রদত্ত বিমার আর এক নাম কিন্তু এই অগ্রিম বিমা। তো অগ্রিম বিমা কিন্তু সম্পদ পাশে বসে। তো অগ্রপ্রদত্ত নামে আরেকটি শব্দ ছিল, সেটি কিন্তু ছিল অগ্রপ্রদত্ত ভাড়া। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি 200টি আইটেম কিন্তু আলাদা আলাদা ইউনিক করার চেষ্টা করেছি, যাতে আমরা 200টি আইটেম শিখতে পারি। তবে কিছু কিছু সমার্থক শব্দ আছে, একই হিসাব বিভিন্ন নামে থাকে, তো আমি বিভিন্ন নামে বলেছি, যাতে যেভাবেই আসুক আমরা উত্তর দিতে পারি। পরবর্তী প্রশ্ন লক্ষ্য করি। মেরামত খরচ পরিচালন ব্যয় অংশে বসবে। প্রাপ্ত বাট্টা, এটা কিন্তু অন্যান্য আয়, কিছুক্ষণ আগে বলেছি প্রাপ্ত বাট্টা অন্যান্য আয়, কিন্তু প্রদত্ত বাট্টা অন্যান্য পরিচালন ব্যয়ের মধ্যে বসে। আর প্রাপ্ত বাট্টা অন্যান্য আয়, আবার এই যে প্রাপ্ত কমিশনও কিন্তু অন্যান্য আয়, এখানে শুধু আয় লিখেছি, কিন্তু অন্যান্য আয়ের মধ্যে বসবে। প্রাপ্ত লভ্যাংশ অন্যান্য আয়ের মধ্যে বসবে, অন্যান্য আয়। প্রাপ্ত শিক্ষানবিশ ছিলাম, এটা আয় কিন্তু অন্যান্য আয়ের মধ্যে বসবে আমরা যখন আর্থিক বিবরণী প্রস্তুত করব, বিশদ আয় বিবরণীতে। স্থায়ী আমানতের সুদ, এটিও আয় এবং অন্যান্য আয়ের মধ্যে বসবে, বিশদ আয় বিবরণীতে অন্যান্য আয়ের মধ্যে বসবে। এটি ব্যাংক আমানতের সুদ, আর নিচেটা স্থায়ী আমানতের সুদ, দুইটা আলাদা। স্থায়ী আমানতের সুদ মানে স্থায়ী হিসাবের সুদ, ব্যাংকে যে স্থায়ী হিসাবে জমা রাখছি টাকা তার সুদ, এটা অন্যান্য আয়ের মধ্যে বসবে। আয় কিন্তু অন্যান্য আয়ের মধ্যে বসবে, বিষয়টি খেয়াল রাখবো। ভাড়া প্রাপ্তি, এটা অন্যান্য আয়ের মধ্যে বসবে। ভাড়া প্রাপ্তি অন্যান্য আয়। পুরাতন খবরের কাগজ বিক্রয়, আয় কিন্তু এটা অন্যান্য আয়ের মধ্যে বসবে, অন্যান্য আয়। কারখানার ভাড়া কোথায় বসবে ভালো করে লক্ষ্য করি। কোনো খরচের সাথে যদি কারখানা শব্দ যুক্ত থাকে, কারখানার ভাড়া, কারখানার ম্যানেজারের বেতন, কারখানা যন্ত্রপাতির মেরামত খরচ, অবচয়, এগুলি সব কিন্তু বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে বসবে। কারখানার শব্দটা যুক্ত থাকলে সেটি উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে ওই খরচটা প্রত্যক্ষ খরচ হিসেবে বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে বসবে, বিষয়টি খেয়াল রাখবো। বিশেষ প্যাকিং খরচ আর প্যাকিং খরচ, এই যে দুটো শব্দ আমি পাশাপাশি রাখলাম। বিশেষ প্যাকিং খরচ আর প্যাকিং খরচ, বিশেষ প্যাকিং খরচটা বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে আসে, বাট প্যাকিং খরচটা পরিচালন ব্যয়ের মধ্যে আসে। বিষয়টি আরেকবার বলছি, বিশেষ প্যাকিং খরচ বিক্রিত পণ্যের ব্যয়, বাট প্যাকিং খরচটা পরিচালন ব্যয়, বিষয়টি মনে রাখবো। মূলধন তো মালিকানা সত্ত্বের মধ্যে বসবে, সহজ। মূলধন মালিকানা সত্ত্বের মধ্যে বসবে। মালিকানা সত্ত্ব বিবরণীর নামে যে আমরা হিসাব প্রস্তুত করব, বিবরণী প্রস্তুত করব, সেইখানে মূলধন লিখতে হয়। সাধারণ সঞ্চিতিটাও কিন্তু মূলধন যেখানে, সাধারণ সঞ্চিতি সেখানে।
তাই মালিকানা সত্ত্ব বিবরণীর মধ্যে বসবে। এরপরে আসে নিট মুনাফা হিসাবভুক্ত হবে, মানে ব্যবসায় যে নিট মুনাফা বের হবে সেটি কোথায় লিখতে হবে, এটি মালিকানা সত্ত্ব বিবরণীতে লিখতে হয় এবং মূলধনের সাথে যোগ হয়। নিট মুনাফা কি হয়, মূলধনের সাথে যোগ হয়। জীবন বিমাটা মূলধনের থেকে বিয়োগ হয়, মালিকানা সত্ত্ব বিবরণীতে মূলধন থেকে বিয়োগ হয়। অতিরিক্ত মূলধন যদি রেওয়ামিলে থাকে তো এটিও কিন্তু মালিকানা সত্ত্ব বিবরণী অংশে মূলধনের সাথে যোগ হয়। অতিরিক্ত মূলধনের সাথে যোগ হবে, বিষয়টি খেয়াল রাখবো। অবচয় খরচ, বিভিন্ন প্রকার অবচয় খরচ থাকতে পারে। আসবাবপত্রের অবচয়, যন্ত্রপাতির অবচয়, কলকব্জের অবচয়, সব অবচয়ই সাধারণত পরিচালন ব্যয়ের মধ্যে পড়ে। পরিচালন ব্যয়। অপ্রদত্ত খরচ, আচ্ছা অগ্রপ্রদত্ত মানে অগ্রিম বোঝায়, কিন্তু অপ্রদত্ত মানে এখনো পরিশোধ করি নাই, সেটি আবার দায় বোঝায়, বকেয়া খরচ বোঝায়। অপ্রদত্ত খরচ কিন্তু বকেয়া খরচ, বিষয়টি খেয়াল রাখবো। তাহলে এই যে আর্থিক বিবরণী দায় পাশে বসবে, অপ্রদত্ত খরচটা দায় পাশে বসবে আর্থিক বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী, কারণ এটি বকেয়া খরচ। অবচয় আয়কর সঞ্চিতি, আয়কর সঞ্চিতিটা চলতি দায় পাশে বসে, চলতি দায় পাশে বসে আয়কর সঞ্চিতি। প্রারম্ভিক মজুত পণ্য, বিক্রিত পণ্যের ব্যয়ের প্রথমেই বসে প্রারম্ভিক মজুত পণ্য, তাই না? বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করি না মোট মুনাফা নির্ণয়ের সময়, সেখানে প্রথমেই তো প্রারম্ভিক মজুত পণ্য লিখে থাকি বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে। কর্মচারী কল্যাণ তহবিল চলতি দায়, কর্মচারী কল্যাণ তহবিল দায় পাশে বসবে। বিনিয়োগ সঞ্চিতি তহবিল এটাও কিন্তু দায় পাশে বসবে। সঞ্চিতি তহবিল এইটা আবার মালিকানা সত্ত্ব। সঞ্চিতি তহবিল, সাধারণ সঞ্চিতি, এগুলি মালিকানা সত্ত্বের মধ্যে বসে। নগদ তহবিল, হাতে নগদ, এই আইটেমটা হাতে নগদ নামে একবার দিয়েছিলাম, তো নগদ তহবিল নামে আর একবার এখানে হিসাবভুক্ত করেছি, যেটি চলতি সম্পদ। নগদ তহবিল চলতি সম্পদ বা হাতে নগদ চলতি সম্পদ। ব্যাংক জমা বা ব্যাংক হিসাবে জের এক কথা এবং চলতি সম্পদ, সম্পদ পাশে বসবে। আর্থিক অবস্থার বিবরণী সম্পদ পাশে বসবে। অবিকৃত পণ্যের মজুদ বলতে কিন্তু সমাপনী মজুদ পণ্য বোঝায়, যেটি এই আর্থিক অবস্থার বিবরণী সম্পদ পাশে বসবে। সমাপনী মজুদ পণ্য বা অবিকৃত পণ্যের মজুদ পণ্য। আচ্ছা, সমাপনী মজুদ পণ্যের আর একটা নাম আছে, একটা আনকমন নাম, সেটি হচ্ছে কালান্তিক মজুদ পণ্য। কালান্তিক মজুদ পণ্য, অবিকৃত মজুদ পণ্য আর সমাপনী মজুদ পণ্য এক কথা, বিষয়টি খেয়াল রাখবো। অব্যবহৃত মণিহারিটা চলতি সম্পদ, এই যে আর্থিক অবস্থার বিবরণী সম্পদ পাশে বসবে। পুঞ্জীভূত অবচয়টা তো এই আর্থিক অবস্থার বিবরণী সম্পদ হতে বিয়োগ হবে। আসবাবপত্রের পুঞ্জীভূত অবচয় আসবাবপত্র থেকে বিয়োগ, যন্ত্রপাতির পুঞ্জীভূত অবচয় যন্ত্রপাতি থেকে বিয়োগ, তাই না? এগুলো তো আমরা জানি, সহজ। অবচয় সঞ্চিতির আর এক নাম কিন্তু পুঞ্জীভূত অবচয়, আমি আলাদা আলাদা নামে দিয়েছি ভালোভাবে বোঝানোর জন্য। অবচয় সঞ্চিতিটাও কিন্তু ওই যার অবচয় তার থেকে বাদ যাবে, মানে পুঞ্জীভূত অবচয়ের মতো সম্পদ থেকে বাদ যাবে। জাহাজ ভাড়া বা জলযান ভাড়া, এটি বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে আসে। ক্রয় যেখানে বসে সেইখানে, ক্রয় প্রারম্ভিক মজুত পণ্য বসে না, বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে সেখানে জাহাজ ভাড়া, জলযান ভাড়া এগুলি বসে। দপ্তর খরচাবলী, আচ্ছা দপ্তরের খরচাবলী কিন্তু অফিস খরচ, তো অফিস খরচ তো পরিচালন ব্যয়। দপ্তর হচ্ছে বাংলা কথা, দপ্তরের ইংরেজি অফিস, যেটি পরিচালন ব্যয়। বিদ্যুৎ খরচ পরিচালন ব্যয়, এটা অফিসের বিদ্যুৎ খরচ বোঝায়, কিন্তু কারখানার বিদ্যুৎ খরচ যদি থাকে, কারখানা কথা উল্লেখ থাকলে কিন্তু আবার বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে আসবে। ডাক ও তার খরচ, এটা পরিচালন ব্যয়, ডাক ও তার পরিচালন ব্যয়ের মধ্যে পড়ে। রপ্তানি শুল্ক, আমদানি শুল্ক প্রত্যক্ষ খরচ, যেটি বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে বসে, কিন্তু রপ্তানি শুল্কটা পরিচালন ব্যয়ের মধ্যে বসে, পরিচালন ব্যয়ের মধ্যে। ভ্রমণ খরচ পরিচালন ব্যয়, ভ্রমণ খরচটাও পরিচালন ব্যয়ের মধ্যে বসে। অনাদায়ী পাওনা পরিচালন ব্যয়ের মধ্যে বসে। একটু দ্রুত বলবো সময় সেভ করার জন্য। আরেকটি বিষয় বলে রাখি, সেটি হচ্ছে যে অনাদায়ী পাওনা, অনাদায়ী দেনা এক কথা। অনাদায়ী পাওনা, অনাদায়ী দেনা, কুঋণ এগুলো সমার্থক শব্দ। তো অনাদায়ী পাওনাটা তাহলে পরিচালন ব্যয়ের মধ্যে বসবে, কুঋণ পরিচালন ব্যয়ের মধ্যে বসবে, অনাদায়ী পাওনাটাও পরিচালন ব্যয়ের মধ্যে বসবে। এর আর একটা নাম আছে মন্দঋণ। মন্দঋণ মানেও কিন্তু অনাদায়ী দেনা, অনাদায়ী পাওনা, বিষয়টি খেয়াল রাখবো। এই আইটেমগুলো দিব আমি, কিছুক্ষণ পরে আসবে। অনাদায়ী দেনা আদায়, এই যে আদায়টা কিন্তু আবার আয়, আদায় হয়েছে মানে কি আয়।
অন্যান্য আয়ের মধ্যে বসবে। অন্যান্য আয়, অনাদায় দেনা আদায়টা। কুরিন, কুরিনটাও পরিচালন ব্যয়। ওই যে কুরিন, মন্দরিন কিছুক্ষণ আগে বললাম না, এই যে কুরিনের আর এক নাম কিন্তু এই যে মন্দরিন। কুরিন, মন্দরিন এগুলি কিন্তু পরিচালন ব্যয় অংশে বসে। এর আর এক নাম হচ্ছে অনাদায়ী পাওনা, অনাদায়ী দেনা। এটা 3-4টা নাম আছে, বিষয়গুলি খেয়াল রাখবো। বিবিধ খরচ, বিবিধ খরচটা অন্যান্য ব্যয়ের মধ্যে না, বিবিধ খরচটা হচ্ছে পরিচালন ব্যয়। বিবিধ খরচটা পরিচালন ব্যয়, বিবিধ ক্ষতিটা অন্যান্য ব্যয়। বিষয়টি আরেকবার বলছি, লক্ষ্য করি। বিবিধ খরচ পরিচালন ব্যয়, বাট বিবিধ ক্ষতিটা অন্যান্য ব্যয়। ক্ষতি থাকলে অন্যান্য ব্যয়। সুনামের অবলোপন পরিচালন ব্যয়। সুনামের অবলোপন, ইজারা সম্পত্তির অবলোপন, এগুলো কিন্তু পরিচালন ব্যয়। তারপরে আসবাবপত্রের অবচয়। আচ্ছা, অবলোপন আর অবচয়ের মধ্যে একটু পার্থক্য আছে। যে সমস্ত সম্পদ দেখা যায় তার অবচয়কে অবচয় বলে। আর যে সমস্ত সম্পদ দেখা যায় না, অস্পর্শনীয় সম্পদ, যেমন সুনাম, কপিরাইট, ট্রেডমার্ক, ইজারা সম্পত্তি, এইগুলোর অবচয়কে অবলোপন বলে। সেজন্য ইজারা সম্পত্তির অবলোপন অবচয়ের মতো পরিচালন ব্যয়ের মধ্যে বসবে। ব্যাংক চার্জ, এই আইটেমটা মানে ডাবল হয়েছে। আচ্ছা, আমি এটি চেঞ্জ করে দিব, সমস্যা নেই। ব্যাংক চার্জের পরিবর্তে আর একটা পরিচালন ব্যয় দিব। তো ব্যাংক চার্জটা পরিচালন ব্যয়ের মধ্যে বসবে। কমিশন অর্জন, আচ্ছা কমিশন খরচ তো পরিচালন ব্যয়ের মধ্যে বসে, কিন্তু কমিশন অর্জন যেটি, সেটি প্রাপ্ত কমিশন বোঝায়। প্রাপ্ত কমিশন বোঝায়, তাই অন্যান্য আয়ের মধ্যে বসবে। কমিশন অর্জনটা অন্যান্য আয়ের মধ্যে বসবে, কারণ এটি প্রাপ্ত কমিশন বোঝায়। প্রদেয় ভাড়া, দায়, দায় পাশে বসে প্রদেয় ভাড়া। প্রদেয় বিজ্ঞাপন, দায় পাশে বসে, চলতি দায়। ব্যাংক ওডি, ব্যাংক ওডির আর এক নাম ব্যাংক জমাতিরিক্ত, যেটি দায় পাশে বসবে, চলতি দায়। 10% বিনিয়োগ, তো বিনিয়োগটা সম্পদ পাশে বসবে, তাই না? এই যে আর্থিক অবস্থার বিবরণীর বিনিয়োগ অংশে বসবে, বিনিয়োগ নামে যে সম্পদ থাকবে সেই অঙ্ক বসবে, সেই অংশে বসবে, চলতি সম্পদ না, কিন্তু বিষয়টি খেয়াল রাখবো। ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন, দায় পাশে বসে, দায়। ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন হচ্ছে দায়, দায় পাশে বসে। আপ্যায়ন খরচ পরিচালন ব্যয়, আপ্যায়ন খরচ পরিচালন ব্যয়। ব্যাংক ওভারড্রাফটের সুদ মানে ব্যাংক জমাতিরিক্তের সুদ, যেটি ঋণের সুদের মতো, এটি অন্যান্য ব্যয় পাশে বসে। আর্থিক অবস্থার বিবরণ, আর্থিক বিবরণীর আমরা যে বিষয়দায় বিবরণী প্রস্তুত করি, সেই বিষয়দায় বিবরণীর অন্যান্য ব্যয় অংশে বসে। একটু দ্রুত বলছি সময় সেভ করার জন্য। আচ্ছা, আরেকটি বিষয় বলি, বেতন পরিচালন ব্যয়, কিন্তু ড্রয়িং অফিস বেতন, ড্রয়িং অফিস বেতন এটি কিন্তু আবার এই বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে বসবে। ড্রয়িং অফিস বেতনটা কিন্তু বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে বসবে, বিষয়টি খেয়াল রাখবো। ব্যবসা খরচ বা কারখানা খরচ, কারখানা খরচটা কিন্তু কারবার খরচ, কারখানা না কারবার। ব্যবসা খরচ, কারবার খরচ, দপ্তর খরচ, এগুলি পরিচালন ব্যয়, বিষয়টি খেয়াল রাখবো। তবে এই নিয়ে একটা কথা আছে, সেটা হচ্ছে কোনো অঙ্কে যদি কারবার খরচ এবং অফিস খরচ একসাথে থাকে, দুইটা আইটেম নামে, সেক্ষেত্রে অফিস খরচ পরিচালন ব্যয় আর কারবার খরচ বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে বসবে। কিন্তু শুধুমাত্র কারবার খরচ বা ব্যবসা খরচ থাকলে সেটি আবার পরিচালন ব্যয়, বিষয়টি খেয়াল রাখবো। প্রদেয় নোটস, এটা তো দায়, প্রদেয় নোটস দায়। প্রদত্ত ভ্যাট কি, তাই না? প্রদত্ত ভ্যাট মানে অগ্রিম ভ্যাট বোঝায়, যেটি আমরা খরচ অগ্রিম প্রদান করেছি, সম্পদ হিসেবে গণ্য হবে। প্রদত্ত ভ্যাট সম্পদ যদি প্রদত্ত ভ্যাট নামে আইটেম থাকে, বাট প্রাপ্ত ভ্যাট মানে সেটি আবার দায়। কেন প্রাপ্ত ভ্যাট দায়? ভ্যাট হচ্ছে সরকারের, সরকারের পক্ষ থেকে আমি ভ্যাট আদায় করে আমার পকেটে রেখেছি, তো সেটা দিতে হবে না, সেই জন্য প্রাপ্ত ভ্যাট দায়। কাকে দিব? গভর্নমেন্টকে পরিশোধ করতে হবে, সেই জন্য এটি দায়। প্রাপ্ত ভ্যাট দায়, প্রদত্ত ভ্যাট সম্পদ, বিষয়টি খেয়াল রাখবো। আস্তাবল খরচ, এই আস্তাবল খরচের আর একটা সুন্দর নাম আছে, সেটি হচ্ছে মেরামত খরচ। মেরামত খরচের আর এক নাম আস্তাবল খরচ, এটি পরিচালন ব্যয়, বিষয়টি খেয়াল রাখবো। ক্রয়ের উপরে শুল্ক মানে ক্রয় শুল্ক, এটি বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে আসবে, এটা আমদানি শুল্কের মতো। একটি আনকমন আইটেম, চালানি কারবারে প্রেরিত পণ্য, এটি সম্পদ, চলতি সম্পদ। চালানি কারবারে প্রেরিত পণ্য মানে আমার একটি শাখা আছে, সেখানে আমি পণ্য প্রেরণ করেছি, যেটি মজুদ পণ্য হিসেবে গণ্য হবে এবং এটি চলতি সম্পদ পাশে বসবে। চালানি কারবারে প্রেরিত পণ্যের মুনাফা, এইটা কিন্তু আবার আয়, কিন্তু কোন আয়? অন্যান্য আয় অংশে বসবে। চালানি কারবারে প্রেরিত পণ্যের মুনাফা, এটা অন্যান্য আয়ের মধ্যে বসবে, বিষয়টি খেয়াল রাখবো।
পরবর্তী হিসাব ঘোড়া ও গাড়ি, মোটর গাড়ি, ঘোড়া ও গাড়ি, এগুলি স্থায়ী সম্পদ। আর্থিক অবস্থার বিবরণী সম্পদ পাশে বসে। উপযোগ খরচ, পরিচালন ব্যয়। উপযোগ খরচটা কিন্তু পরিচালন ব্যয়, অনেকে ভুলে আবার অন্যান্য ব্যয় লিখবে, তা না, পরিচালন ব্যয় উপযোগ খরচ। অফিস সাপ্লাইজ মজুদ, সাপ্লাইজ মজুদ মানে তো সম্পদ, সাপ্লাইজ মজুদটা সম্পদ। আর সাপ্লাইজ খরচ এটা কিন্তু আবার পরিচালন ব্যয়। আরেকবার আমি একটু ব্যাকে যাচ্ছি, লক্ষ্য করি। এই যে অফিস সাপ্লাইজ মজুদটা সম্পদ, বাট সাপ্লাইজ খরচটা পরিচালন ব্যয়, সাপ্লাইজ খরচটা পরিচালন ব্যয়, বিষয়টি খেয়াল রাখবো। 10% লগ্নি, লগ্নির আর এক নাম বিনিয়োগ। তো বিনিয়োগ মানে তো সম্পদ, তো সম্পদে যে আর্থিক অবস্থার বিবরণীর বিনিয়োগ সম্পদ, এই সম্পদের মধ্যে বসবে। লগ্নির সুদ, বিনিয়োগের সুদ, অন্যান্য আয়ের মধ্যে বসবে। লগ্নি সুদ মানে বিনিয়োগের সুদ, যেটি অন্যান্য আয়ে বসে। সমন্বিত ক্রয় কোথায় বসে? আচ্ছা, সমন্বিত ক্রয় কিন্তু বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে বসবে, তাই না? ক্রয় যেমন বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে প্রত্যক্ষ খরচ, সমন্বিত ক্রয়টাও বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে বসবে। সমন্বিত ক্রয়ের সূত্র হচ্ছে প্রারম্ভিক মজুদ প্লাস ক্রয় মাইনাস সমাপনী মজুদ। যাতায়াত খরচ, পরিচালন ব্যয়, যাতায়াত খরচ পরিচালন ব্যয়ের মধ্যে বসে। পুস্তক ঋণ একটি আনকমন আইটেম। পুস্তক ঋণ মানে কিন্তু দেনাদার, বিষয়টি আবার বলছি, পুস্তক ঋণ মানে দেনাদার, তাই সম্পদ পাশে বসবে। এই যে আর্থিক অবস্থার বিবরণী সম্পদ। প্রাঙ্গণ উন্নয়ন ব্যয়, প্রাঙ্গণ উন্নয়নটা ব্যয়, যেটি সম্পদ পাশে, প্রাঙ্গণ উন্নয়নটা সম্পদ, স্থায়ী সম্পদ। প্রাঙ্গণ উন্নয়নটা স্থায়ী সম্পদ। প্রাঙ্গণ রক্ষণাবেক্ষণ খরচ, এটি কিন্তু আবার পরিচালন ব্যয়ের মধ্যে বসবে। বিষয়টি আরেকবার বলছি, প্রাঙ্গণ উন্নয়ন যেটা সেটা সম্পদ, কিন্তু রক্ষণাবেক্ষণ খরচ এটা আবার এই মেরামত খরচের মতো পরিচালন ব্যয়ের মধ্যে বসবে। ব্যবসায়িক দেনাদার সম্পদ, দেনাদার সম্পদ, দেনাদার, ব্যবসায়িক দেনাদার, বিবিধ দেনাদার, সব সম্পদ এবং চলতি সম্পদ, এই সম্পদ। ব্যবসায়িক পাওনাদার, দায়, পাওনাদার মানেই তো দায়, তাই না? এটা পারবে সবাই। বিবিধ প্রাপ্তি, এটা কিন্তু অন্যান্য আয় অংশে বসে, অন্যান্য আয় অংশে বসে বিবিধ প্রাপ্তিটা। 10% ডিবেঞ্চারে বিনিয়োগ, বিনিয়োগ মানে আমরা কি বিনিয়োগ ক্রয় করেছি সেটা বোঝায়, ডিবেঞ্চার কিনেছি বোঝায়। ডিবেঞ্চারের মাধ্যমে যদি ঋণ গ্রহণ করি সেটা দায়, কিন্তু ডিবেঞ্চার যদি ক্রয় করি সেটা বিনিয়োগের মধ্যে পড়ে, তো সম্পদ পাশে বসবে। শেয়ারে বিনিয়োগটাও সম্পদ, বিনিয়োগ সম্পদ, শেয়ারে বিনিয়োগ, ডিবেঞ্চারে বিনিয়োগ, সঞ্চয়পত্র ক্রয়, সরকারি সিকিউরিটি ক্রয়, এই যে নিচে আছে সরকারি সিকিউরিটি ক্রয়, এটাও সম্পদ, কারণ সরকারি সিকিউরিটি ক্রয়টা বিনিয়োগের মধ্যে পড়ে, তাই সম্পদ। কারখানা ম্যানেজারের বেতন, এক বেতন নিয়েই কিন্তু বেশ কয়েকটা আইটেম আছে, যেমন বেতন ও মজুরি, এটি হচ্ছে পরিচালন ব্যয়। আবার বেতন খরচ, এটা পরিচালন ব্যয়। আবার ড্রয়িং অফিস বেতন, এটা কিন্তু বিক্রিত পণ্যের ব্যয়, পূর্বে বলেছি। কারখানা ম্যানেজারের বেতন, এটাও কিন্তু বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে আসবে। কারখানা ম্যানেজারের বেতন বলতে এই প্রত্যক্ষ খরচ বোঝায়, সেজন্য বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে আসবে। কিছুক্ষণ আগে একটি কথা বলেছি, কারখানা শব্দটা থাকলে সেটি বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে আসবে। যেমন কারখানার ভাড়া, কারখানার ম্যানেজারের বেতন, কারখানার বিভিন্ন খরচাবলী, সেইগুলি সব বিবিধ এই বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে আসে। প্রভিডেন্ট ফান্ড, প্রভিডেন্ট ফান্ডটা সাধারণত এই দায় পাশে বসে। প্রভিডেন্ট ফান্ড যেটি কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ড হতে পারে, তাদেরকে দিতে হবে, সেজন্য দায়। পেটি ক্যাশ খরচ একটি আনকমন আইটেম, তাই না? পেটি ক্যাশ খরচটা বলতে খুচরা খরচ বোঝায়। পেটি মানে খুচরা, ক্যাশ মানে নগদ, অর্থাৎ খুচরা নগদ খরচ, এটি পরিচালন ব্যয়ের মধ্যে বসে, একটি আনকমন আইটেম, তাই না? আরমানকে প্রদত্ত ঋণ, প্রদত্ত ঋণ সম্পদ, ঋণ নিলে দায় আর ঋণ প্রদান করলে সম্পদ। প্রাঙ্গণ, প্রাঙ্গণটাও সম্পদ। প্রাঙ্গণ মানে দালান কোঠা বোঝায়, সামনে কোনো মাঠ বোঝায়, মাঠ, দালান কোঠা, মাঠ, যেমন আমাদের সামনে একটি ফিল্ড আছে, প্রাঙ্গণ। বাণিজ্যিক চাঁদা, এটি পরিচালন ব্যয়ের মধ্যে পড়ে।
আচ্ছা, এই যে বাণিজ্যিক চাঁদা, মসজিদের চাঁদা, বিভিন্ন রকম ক্লাবের চাঁদা, এগুলি কিন্তু বিবিধ খরচ হিসেবে গণ্য হয়। আর বিবিধ খরচ কিন্তু পরিচালন ব্যয়। আমি আরেকবার রিপিট করছি, বিবিধ ক্ষতি অন্যান্য ব্যয়, কিন্তু বিবিধ খরচ যেটা, যে বিভিন্ন চাঁদা প্রদান, ভিক্ষা প্রদান, বকশিস প্রদান, এগুলি পরিচালন ব্যয়ের মধ্যে পড়ে, কারণ এগুলি হচ্ছে বিবিধ খরচ। বিবিধ খরচ। কর্মচারীদের পারিতোষিক, কর্মচারীদের পারিতোষিক পরিচালন ব্যয়ের মধ্যে বসবে। কর্মচারীদের পারিতোষিক, কর্মচারীদের খরচ। রয়্যালিটি, তো রয়্যালিটিটা পরিচালন ব্যয়ের মধ্যে বসবে। রয়্যালিটি পরিচালন ব্যয়ের মধ্যে বসবে, এটি পরোক্ষ খরচ। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, শক্তি ও জ্বালানি, এটি কিন্তু আবার বিক্রিত পণ্যের ব্যয়। শক্তি ও জ্বালানি বিক্রিত পণ্যের ব্যয়, তারপরে কয়লা ও বিদ্যুৎ, এগুলো বিক্রিত পণ্যের ব্যয়। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, নৌযান ভাড়া। নৌযান ভাড়া বলতে পরিবহন ভাড়া বোঝায়, জাহাজ ভাড়া বোঝায়, এটিও বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে বসবে। ট্রাক ও রেল ভাড়া বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে বসবে, মানে এটি পরিবহন খরচ বোঝায়, ক্রয় পরিবহন। পৌরকর, নগর শুল্ক, এটি বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে বসবে, এগুলি খেয়াল রাখবো। স্থায়ী আমানত সম্পদ, স্থায়ী সম্পদ, স্থায়ী আমানতটা কিন্তু সম্পদ, মানে ব্যাংকে আমি জমা রেখেছি টাকা, স্থায়ী আমানত বা স্থায়ী হিসাবে, এফডিআর এর মতো। নিষ্কর সম্পত্তি, এটা নিষ্কর প্রিমিসেস একবার বলেছিলাম, তাই না? এটা আলাদাভাবে উপস্থাপন করেছি। নিষ্কর প্রিমিসেস, নিষ্কর সম্পত্তি, এগুলি সব সম্পদ, আর্থিক অবস্থার বিবরণী সম্পদ পাশে বসে। আমি একই নামে একাধিক দিয়েছি, কারণ বিভিন্ন নামে থাকতে পারে এই একই হিসাব, সেই জন্য দিয়েছি। লগ্নির অনাদায়ী সুদ বা প্রাপ্য সুদ, ভালো করে লক্ষ্য করি, লগ্নির সুদ আয়, কিন্তু লগ্নির অনাদায়ী বা প্রাপ্য সুদ যেটি এখন পাইনি, পরে পাবো, যেটি সম্পদ হিসেবে গণ্য হবে। প্রাপ্য সুদ, আমি একটা কথা বলেছিলাম কিছুক্ষণ আগে, প্রাপ্য মানে প্রাপ্য থাকলে সম্পদ হিসেবে গণ্য হবে। অগ্রিম শিক্ষানবিশ সেলামি, শিক্ষানবিশ সেলামি আয়, কিন্তু আয় যদি অগ্রিম থাকে সেটি আবার দায় হিসেবে গণ্য হয়, সেজন্য অগ্রিম শিক্ষানবিশ সেলামি দায় হিসেবে গণ্য হবে, দায় এবং চলতি দায়। অবচয় সঞ্চিতি বিনিয়োগ, আচ্ছা অবচয় সঞ্চিতিটা যদি বিনিয়োগ করি, তো বিনিয়োগটা কিন্তু সম্পদ বলে গণ্য হবে আবার, যেহেতু বিনিয়োগ শব্দটি শেষে আছে, তার মানে আমি বিনিয়োগ করেছি, যেটি সম্পদ হিসেবে গণ্য হবে। খুচরা খরচ, তাই না? খুচরা খরচটা পরিচালন ব্যয়, পেটি ক্যাশ খরচ একবার লিখেছিলাম, তার আর এক নাম খুচরা খরচ, যেটি পরিচালন ব্যয়ের মধ্যে বসবে। প্রশাসনিক খরচ মানে অফিস খরচ, এটাও পরিচালন ব্যয়। ব্যবসা প্রারম্ভিক খরচ, এটি একটু আনকমন আইটেম, ভালো করে লক্ষ্য করি। ব্যবসা গঠনের প্রারম্ভিক খরচ মানে প্রাথমিক খরচ, প্রাথমিক খরচ অলিক সম্পদ, তাই আর্থিক অবস্থার বিবরণী সম্পদ পাশে বসবে, কারণ এটি অলিক সম্পদ, ভুয়া সম্পদ, অবাস্তব সম্পদ। আগাম গ্রহণ মানে অগ্রিম গ্রহণ করেছি, দায়। আগাম গ্রহণ মানে কি, কাস্টমারদের কাছ থেকে আমি অ্যাডভান্স নিয়েছি, যেটি দায় হিসাবে গণ্য হবে। খুচরা যন্ত্রাংশ সম্পদ পাশে বসবে। চেম্বার ভাড়া পরিচালন ব্যয়ের মধ্যে বসবে। একটু দ্রুত বলবো সময় সেভ করার জন্য, ক্লাসটি লম্বা হয়ে যাচ্ছে। প্রারম্ভিক মনিহারি কোথায় বসবে? প্রারম্ভিক মনিহারিটা কিন্তু এই পরিচালন ব্যয়ের মধ্যে মনিহারির সাথে যোগ হবে। বিষয়টি আরেকবার বলছি, লক্ষ্য করি। পরিচালন ব্যয়ের মধ্যে আমরা যে মনিহারি লিখি, সেই মনিহারির সাথে প্রারম্ভিক মনিহারিটা যোগ হবে। আগুনে বিনষ্ট পণ্য, আগুনে বিনষ্ট পণ্যটা অন্যান্য ব্যয়ের মধ্যে বসবে, বিবিধ ক্ষতি নামে। আগুনে বিনষ্ট পণ্যটা অন্যান্য ব্যয়ের মধ্যে বসবে। আর্থিক অবস্থার বিবরণীর যে বিশদায় বিবরণীতে আমরা যে অন্যান্য ব্যয় লিখব সেখানে বসবে। নিট লাভ প্রস্তুত করার সময়। সমাপনী মজুদ পণ্য, তাই না? সমাপনী মজুদ পণ্যের আর এক নাম কিন্তু অবিকৃত পণ্য, একবার বলেছিলাম, সমাপনী মজুদ পণ্য নামে আর একবার দিলাম, এটি সম্পদ পাশে বসবে, আর্থিক অবস্থার বিবরণী সম্পদ পাশে। আর আরেকবার তো বিকৃত পণ্যের ব্যয় থেকে বাদ যায়, কিন্তু সমাপনী মজুদ পণ্য প্রকৃতপক্ষে সম্পদ। আমদানি শুল্ক, তাই না? আমদানি শুল্ক বিকৃত পণ্যের ব্যয়ের মধ্যে বসবে। আর মাত্র কয়েকটা আইটেম আছে, অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। পুরাতন মেশিনের বিক্রয়জনিত ক্ষতি, এটি অন্যান্য ব্যয় অংশে বসবে। এই যে পুরাতন মেশিনের বিক্রয়জনিত ক্ষতি, অর্থাৎ স্থায়ী সম্পদ বিক্রি করতে যে যদি ছোটোখাটো ক্ষতি হয়, সেটি অন্যান্য ব্যয় অংশে বসবে, বিষয়টি খেয়াল রাখবো। বা অপরিচালন ব্যয় যাকে বলি আমরা। বিলম্বে পণ্য সরবরাহের ক্ষতিপূরণ, এটা অন্যান্য ব্যয়ের মধ্যে বসবে।
পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, ভূমি রাজস্ব খরচ এটি পরিচালন ব্যয়ের মধ্যে বসে। পরিচালন ব্যয়ের মধ্যে ভূমি রক্ষণাবেক্ষণ খরচ যেটি। স্বল্পমেয়াদী বিনিয়োগ চলতি সম্পদ, সম্পদ পাশে বসবে। স্বল্পমেয়াদী বিনিয়োগটা সম্পদ পাশে বসবে। স্বল্পমেয়াদী ঋণ এটা আবার দায় পাশে বসবে, কারণ ঋণ দায়, সেজন্য দায় পাশে বসবে স্বল্পমেয়াদী ঋণ। ব্যবহৃত মণিহারি পরিচালন খরচ, ব্যবহৃত মণিহারি খরচ এগুলি পরিচালন ব্যয়ের মধ্যে বসে। বাট অব্যবহৃত মণিহারি সেটি কিন্তু আবার সম্পদ। অব্যবহৃত মণিহারি সম্পদ, আর ব্যবহৃত মণিহারি পরিচালন ব্যয় অংশে বসবে মুনাফা নির্ণয়ের সময়। শেষ প্রশ্নটা শেষ পর্যন্ত পেয়েছি, তাই না? এই যে লাস্ট প্রশ্ন, হাস্তানের নিকট থেকে গৃহীত ঋণ। তো হাস্তানের নিকট থেকে ঋণ গ্রহণ করা হলে সেটি এই দায় বোঝায়। হাসানের নিকট থেকে গৃহীত ঋণ দায়, এবং আর্থিক অবস্থার বিবরণী দায় পাশে বসবে। শেষ ভালো যার সব ভালো তার। শেষ পর্যন্ত আমরা সবগুলো প্রশ্নের উত্তর দিতে পেরেছি, তাই না? 201টা আছে এখানে, কিন্তু একটা যেহেতু রিপিট হয়েছিল সেজন্য আরেকটা বাড়িয়ে দিয়েছি। তো যাই হোক, আশা করি তোমরা এখন এইভাবে পরীক্ষা দিয়ে শেষে কী করবে, এই যে সাবমিট বাটন আছে না, এই সাবমিট বাটন, সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করব, তবে আরেকবার রিপিট করে তুমি দেখে আসতে পারো। এতগুলি প্রশ্ন দেখাও তো মুশকিল, আমি সময় সেভ করার জন্য দেখছি না। তোমরা একবার ওই ব্যাক সাইডে যেয়ে দেখে আসতে পারো। এই যে আমি এক পলক দেখে নিলাম, সবগুলো প্রশ্নের ইনশাল্লাহ উত্তর দিয়েছি। ওকে, সবগুলো প্রশ্নের উত্তর দিয়েছি। এবার সাবমিটে ক্লিক করলাম, বিসমিল্লাহ, সাবমিটে ক্লিক করলাম। সাবমিটে ক্লিক করার পরে এই যে স্কোর ভিউ আছে, এই যে সাবমিটে ক্লিক করার পরে পরীক্ষা দিয়ে কিন্তু হয়ে গেছে। এবার আমি কত পাইলাম সেটি দেখার জন্য স্কোর ভিউতে ক্লিক করলে আমি কত পেয়েছি সেটি জানতে পারবো। স্কোর ভিউতে ক্লিক করলে আমি কত পেয়েছি সেটি জানতে পারবো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইভাবে আমরা পরীক্ষা দিতে পারি। আশা করি তোমরা যদি 2-1 বার এটি পরীক্ষা দাও, পরীক্ষা দেওয়ার মাধ্যমে আমার এই ভিডিওটি দেখার পাশাপাশি পরীক্ষা দাও, তাহলে আর্থিক বিবরণী প্রস্তুত সংক্রান্ত যে সমস্ত হিসাব রয়েছে, কোনটা কোথায় বসে সবগুলি ঠিকমতো জানতে পারবে। তো আজকে এই পর্যন্ত। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, এই কামনায় খোদা হাফেজ।